এই সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একটা লিগাল ল ফার্মকে দিয়ে মামলা করায় এবং তাদের মামলা করার জন্য 50 লক্ষ টাকা ফিস পেমেন্ট হয়, 50 লক্ষ একটু বেশি, সেখানে টিডিএস পর্যন্ত কাটেনি। বাবুন ব্যানার্জি এই ম্যাকআউটের অ্যাডভাইজার হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছিল। তিনি 1 লক্ষ টাকা করে মাইনে তুলতেন। বিখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ তিনিও 48,000 টাকা মাইনে এখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আবারও একটা স্ক্যাম এবং আরও একটা বৃহত্তম দুর্নীতি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানচিত্রে আবার নতুন করে প্রকাশ্যে এলো একটি নির্দিষ্ট জনস্বার্থ মামলার প্রেক্ষিতে। প্রায় 837 কোটি, মতান্তরে 820 কোটি টাকার স্ক্যাম একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়, এবং সেটা দিল্লি থেকে আসা টাকা, পশ্চিমবঙ্গ সরকারের টাকা, এবং সেই টাকার প্রেক্ষিতে দাঁড়িয়ে সাংঘাতিকভাবে যে বেনিয়মটা হয়েছে সেই বেনিয়মের সঙ্গে জড়িয়ে গেছে ব্যানার্জি পরিবারের নাম। আমি আজকে এই পর্বে দুটো তথ্য আপনাদের কাছে দেব। আমার হাতে দুটো নথি রয়েছে। ম্যাকআউট আপনারা জানেন, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি সল্টলেকের যে প্রতিষ্ঠানটি আছে, সেই প্রতিষ্ঠানে 2022 সালে মুখ্যমন্ত্রীর ভাই বাবুন ব্যানার্জি তিনি 1 লাখ টাকা মাসে মাইনেতে স্পোর্টস কনসালটেন্ট হিসেবে ঢুকেছিলেন। সেই নথিটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখছেন, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সেখানে শ্রী স্বপন বাবুন ব্যানার্জি, brother of Honorable CM West Bengal, was appointed as consultant at the rate of rupees 1 lakh per month as consultant sports without interview and any selection procedure after the conduct of Bengal Olympics game in May 2022. বাবুন ব্যানার্জি মানে স্বপন ব্যানার্জি, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই, তিনি এই ম্যাকআউট বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস কনসালটেন্ট হিসেবে ঢুকে গিয়েছেন 2022 সালের মে মাসে। তারপরের লাইনটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। হি ওয়াজ লেটার ডিসকন্টিনিউড আফটার 3 months স্যালারি আফটার দ্য ম্যাটার ওয়াজ রিভিলড। হি ওয়াজ লেটার ডিসকন্টিনিউড আফটার 3 months স্যালারি আফটার দ্য ম্যাটার ওয়াজ রিভিলড। বিষয়টা জানাজানি হওয়ার পর তিনি শেষ পর্যন্ত ডিসকন্টিনিউ করেন। কিন্তু তার মধ্যে আমার কাছে যে নথি রয়েছে সেই নথিতে দেখছি 29/7/2022, 29শে জুলাই 2022 1,77,000 টাকা এই হিসেবে পেয়েছিলেন, তার মানে কনসালটেন্ট হিসেবে তিনি পেয়েছিলেন। আবার 31শে অগাস্ট 2022 90,000 টাকা পেয়েছিলেন। প্রথম দফায় 1,77,000, দ্বিতীয় দফায় 90,000 টাকা তিনি পেয়েছিলেন। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস একটু খেয়াল করবেন যে 3 মাস তিনি কর্মরত সেখানে ছিলেন অ্যাজ স্পোর্টস কনসালটেন্ট। আচ্ছা বলুন তো, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, স্বপন ব্যানার্জি দিদির নাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় না হতো, তাহলে তিনি কি স্পোর্টস কনসালটেন্ট হিসেবে ম্যাকআউট বিশ্ববিদ্যালয় সেখানে তিনি কর্মরত হতে পারতেন? এটা খুব স্বাভাবিক উত্তর, এটা খুব সহজের উত্তর, এটা উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু হতে পারতেন না। অনলি বিকজ তার দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ঢুকে গিয়েছিলেন স্পোর্টস কনসালটেন্ট হিসেবে। নথি দায়ী বলছে, আমি বলছি না, নথি বলছে, নথিটা আপনারা এই মুহূর্তে দেখছেন। আমার প্রশ্নটা এখানে অন্য জায়গায়, সেটা হচ্ছে তিনি ডিসকন্টিনিউ করলেন কেন? এখানে লেখা রয়েছে যে হি ওয়াজ লেটার ডিসকন্টিনিউড আফটার 3 months স্যালারি আফটার দ্য ম্যাটার ওয়াজ রিভিলড। মানে বিষয়টা যখন জানাজানি হয় তারপরে তিনি ডিসকন্টিনিউ করেন। এখানে একটা খুব ইন্টারেস্টিং ডেট ফ্যাক্টর আছে, আমি আপনাদের কাছে বলবো। অনুসন্ধান করতে গিয়ে দেখছিলাম যে লাস্ট তিনি যে স্যালারিটা উইথড্র করেছেন সেটা হচ্ছে 31শে অগাস্ট 2022। 2022টা খুবই ইম্পর্টেন্ট। দেখুন 2022-এর 22শে জুলাই মধ্যরাতে পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছিলেন, এবং 23শে জুলাই, 24শে জুলাই, 25শে জুলাই 2022 আমরা দেখেছি তার বান্ধবীর ফ্ল্যাটে 49 কোটি টাকা নগদে উদ্ধার করা হয়েছিল এবং গয়নাগাটি উদ্ধার করা হয়েছিল। সেই সময় বিস্তর হুল্লোড় হয়েছিল এই পশ্চিমবঙ্গে। এবং ঠিক সেই সময় আপনারা খেয়াল করে দেখুন, 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়লেন, 31শে অগাস্ট 2022 বাবুন বন্দ্যোপাধ্যায় 90,000 টাকা লাস্ট ওখান থেকে স্যালারি উইথড্র করলেন এবং তারপর ডিসকন্টিনিউ করলেন। অর্থাৎ তিনি মনে করেছেন না, তাকে বলা হয়েছে কোনো কারণে এবার সরে এসো, তার মানে বিষয়টা নিয়ে হইচই হবে, ফলত তিনি ডিসকন্টিনিউ করেছেন। কিন্তু প্রশ্নটা হলো, একটা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় সম্ভবত 2001 সালে তৈরি হয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়ে স্বপন বন্দ্যোপাধ্যায় বাবুন ব্যানার্জি তিনি কোন অধিকারে, আমি বলছি কোন যোগ্যতা বলে তিনি স্পোর্টস কনসালটেন্ট হিসেবে চাকরি পেতে পারেন? এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তিনি ছাড়লেন কেন? যদি অন্যায় না করে থাকেন, তিনি যোগ্যভাবে যদি জায়গায় পেয়ে থাকেন, তাহলে তো তার ছাড়ার কথা না, কিন্তু তিনি পেয়েছেন, তিনি ছেড়ে দিয়েছেন। কেন ছেড়েছেন? তার মানে বিষয়টা নিয়ে প্রকাশ্যে বিষয়টা চলে আসার পর স্বাভাবিকভাবে সেটা নিয়ে কোনো একটা জায়গায় তারাই মনে করেছেন যে কোনো একটা জায়গায় হয়তো ফেঁসে যেতে পারেন।
আমি কেন বলছি, এখানে একটা উল্লেখ রয়েছে, উইদাউট ইন্টারভিউ অফ এনি সিলেকশন প্রসিডিউর, কোনো সিলেকশন প্রসিডিউর হয়নি, কোনো ইন্টারভিউ হয়নি, কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং তিনি প্রথম দফায় 1,77,000, দ্বিতীয় দফায় 90,000 টাকা উইথড্র করেছে। এটা তো হলো একটা দিক। দ্বিতীয় দিক, অজস্র অগন্তি সেখানে অভিযোগ আছে। আমি আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে কথা বলেছিলাম, তার বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো। আমি দেখছিলাম যে নির্দিষ্টভাবে সেখানকার যে তথ্যের অধিকার বলে সম্ভবত এই নথিগুলো বেরিয়ে এসছে, সেখানে যে অডিট হয়েছে সেই অডিট রিপোর্টে বলা হচ্ছে, স্ক্রুটিনি showed that the university did not deduct the amount of TDS of income tax from the payment of legal fees for appearing in court cases during the period of audit. অর্থাৎ অডিটের সময় তা যে TDS অফ ইনকাম ট্যাক্স আপনারা জানেন, কেউ কোনো নির্দিষ্ট টাকা কোথাও থেকে পেলে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, সেখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা কেটে নিতে হয়। অথচ এখানে অডিট বলছে যে স্ক্রুটিনি showed that the university did not deduct the amount of TDS of income tax from the payment of legal fees for appearing in court cases during the period of audit as detailed below. সেই শিক্ষা আপনারা এখানে এই মুহূর্তে দেখছেন। নির্দিষ্ট একটি সংস্থা, যে সংস্থা প্রথম দফায় টাকা পেয়েছিলেন 16/3/2021 25,82,500 টাকা, 25,82,500 টাকা। দ্বিতীয় দফায় তিনি পেয়েছিলেন 31/3/2022, অর্থাৎ পরের বছরই 31/3/2022 28,97,598, 28,97,598 টাকা, অর্থাৎ সর্বমোট প্রায় 50 লক্ষ টাকার ওপরে কোনো একটি মামলা লড়ার জন্য নির্দিষ্ট একটি ফার্ম পেয়েছিল, যে ফার্মে বলা হচ্ছে যে তার যে TDS কাটা, সেই TDS কাটাটা সেই সময় মানে লিগাল ফিজ হিসেবে যেটা পেয়েছেন, তারা প্রায় 50 লক্ষ টাকার উপর যে নির্দিষ্ট ফার্মটা পেয়েছে, তাদের ফর অ্যাপিয়ারিং কোর্ট কেসেস ডিউরিং দ্য পিরিয়ড অফ অডিট ডিড নট ডিডাক্ট দ্য অ্যামাউন্ট অফ TDS, অর্থাৎ বিশ্ববিদ্যালয় TDSটা না কেটে তাকে পেমেন্ট করেছে। যে কোনো সংস্থার নিয়ম হচ্ছে TDS কেটে তারপরে টাকাটা দিতে হয়। আমি দেখেছিলাম, আপনাদের দেখিয়েওছিলাম, নির্দিষ্ট একটি আইনি সংস্থা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার হয়ে মামলা লড়ছেন, সেখানে 1 কোটি টাকা তাকে একটি বিলের ভিত্তিতে পেমেন্ট করা হয়েছিল। কে আপনারা সবাই জানেন, 1 কোটি টাকা তাকে পেমেন্ট করা হয়েছিল। সেখানে 1 কোটি টাকার মধ্যে বিল হয়েছিল, তাতে 93 লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছিল, 7 লক্ষ টাকা TDS হিসেবে কেটে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছিল। এটাই প্রথা, এটাই নিয়ম, এটাই সিস্টেম। অথচ যে সংস্থাকে এই ম্যাকআউট বিশ্ববিদ্যালয় এই 50 লক্ষ টাকার উপর পেমেন্ট করলেও TDS না কেটে পেমেন্ট করেছে, এমনই অন্তত অভিযোগ। এবং সেই রিপোর্টটাই অডিট রিপোর্টে বেরিয়ে এসছে যে ইউনিভার্সিটি ডিড নট ডিডাক্ট দ্য অ্যামাউন্ট অফ TDS অফ ইনকাম ট্যাক্স ফ্রম দ্য পেমেন্ট অফ লিগাল ফিজ ফর অ্যাপিয়ারিং ইন দ্য কোর্ট কেসেস। কারণ প্রশ্নটা হলো কাকে, যে সংস্থার সম্বন্ধে বলা হচ্ছে সেই সংস্থা আবার এ রাজ্যে প্রভাবশালী ভাইপোর খুব ঘনিষ্ঠতম সংস্থা। আমি বলছি না, মানে বুঝে নথি বলছে প্রভাবশালী ভাইপোর খুব কাছের সংস্থা। প্রশ্ন এক, আমার মন্তব্য এক, সেটা হচ্ছে যে এ রাজ্যের সমস্ত প্রতিষ্ঠানগুলোতে তাহলে এরাই ঢুকে বসে আছেন। ভাইপোর ঘনিষ্ঠতম আইনি সংস্থা, যার ভাইপো আইনি ব্যাপারটা দেখেন, তিনি ঢুকে বসে আছেন ম্যাকআউট বিশ্ববিদ্যালয় এবং তার জন্য 50 লক্ষ টাকা পেমেন্ট নিয়ে চলে যাচ্ছে। এক। দ্বিতীয়ত হচ্ছে অন্য কোনো সংস্থা না ঢুকে ভাইপোর ঘনিষ্ঠ সংস্থা ওখানে ঢুকছে কী করে। 2। 3 নম্বর হচ্ছে TDS পর্যন্ত তার কাছে কাটা হচ্ছে না। আমি বলছি সারা পশ্চিমবঙ্গে না সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে নির্দিষ্ট কিছু সংস্থা এইভাবে ঢুকে বসে আছে, যারা টাকা তুলছে বিভিন্নভাবে। আমি শুধু এটা কথা, বিভিন্ন মানে বড় বড় প্রমোটিং বিজনেস যারা আছেন এই পশ্চিমবঙ্গে, সমস্ত প্রমোটিং বিজনেসের মধ্যে একটি নির্দিষ্ট পরিবারের থাবা বসে রয়েছে, অর্থাৎ সেখানে তাদের ইনভেস্টমেন্ট বসে রয়েছে এবং বিভিন্ন সংস্থা তার ম্যান পাওয়ার সাপ্লাই, সেই সংস্থার নির্দিষ্ট পরিবার। কিভাবে এই পশ্চিমবঙ্গের সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে টাকা তোলা হচ্ছে, এগুলো তার টুকরো টুকরো উদাহরণ আমি বলছি না, নথি বলছি। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেইখানে গতকাল একটি জনস্বার্থ মামলা হয়েছে এবং সেই জনস্বার্থ মামলা মহামান্য বিচারপতি সুজয় পালের বেঞ্চে হয়েছে এবং সেইখান থেকে বেরিয়ে এসছে যে জনস্বার্থ মামলা হয়েছে সেখানে এইসব নথিগুলো জমা পড়েছে। আমি বলছি না, এই নথিগুলো জমা পড়েছে এবং সেখান থেকে আমরা জানতে পারছি প্রায় 837 কোটি টাকা বিভিন্ন উপায়ে দুর্নীতি হয়েছে এবং 2 কোটি টাকার কম্পিউটার কেনা হয়েছে। 2 কোটি টাকার কম্পিউটার কেনা হয়েছে বিনা টেন্ডারে। কি বলবেন আপনি? 2 কোটি টাকার কম্পিউটার কেনা হয়েছে বিনা টেন্ডারে। টেন্ডার ছাড়ার কয়েকশো কোটি টাকার কাজ হয়েছে। কাজ কমপ্লিশনের কোনো সার্টিফিকেট নেই, কিন্তু তার পেমেন্ট হয়ে গেছে। অ্যাপয়েন্টমেন্ট, যে নিয়োগ, অজস্র নিয়োগ হয়েছে জালিয়াতি করে। গৌতম ঘোষ, তিনি চলচ্চিত্র পরিচালক, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ, তাকে 48,000 টাকা মাইনে দিয়ে সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে।
এমনকি 150 কোটি টাকা একটা সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছে। 150 কোটি টাকা একটা সংস্থাকে পাইয়ে দেওয়া হচ্ছে বিনা টেন্ডারে। যে চাকরির নিয়োগগুলো হয়েছে, SC ST যে রিজার্ভেশন রোস্টার সিস্টেম, সেটাকে পর্যন্ত বানায়নি। এই 837 কোটি টাকার এই স্ক্যাম নিয়ে শেষ পর্যন্ত হাইকোর্টে জনস্বার্থ মামলা হলো এবং সেই মামলার নিরিখে হাইকোর্টে যিনি মহামান্য বিচারপতি, তিনি নির্দেশ দিয়েছেন যে সমস্ত পক্ষ অল কনসার্ন সবাইকে এফিডেভিট দিয়ে তাদের বক্তব্য জানাতে হবে এবং দুর্গাপুজোর ছুটির পর এই মামলার পুনরায় শুনানি হবে। এবং যারা মামলাটা করেছেন তারা পরিষ্কারভাবে বলছেন যে এই মামলার সুনির্দিষ্ট তদন্ত চাই এবং এই তথ্যগুলো জানা গেছে তথ্যের অধিকার বলে। RTI করার পরে এই রিপোর্টগুলো সরকারের ঘর থেকে বেরিয়েছে, অডিটে ধরা পড়েছে। অডিটে ধরা পড়ার পর শাস্তি হয়নি কেন? কেন প্রশ্ন উঠবে না যে বাবুন বন্দ্যোপাধ্যায় বা স্বপন বন্দ্যোপাধ্যায় তিনি কোনো ইন্টারভিউ ছাড়া কিভাবে স্পোর্টস কনসালটেন্ট হিসেবে একটা বিশ্ববিদ্যালয়ে ঢোকেন? কেন প্রশ্ন উঠবে না যে TDS ছাড়া ভাইপোর যিনি আইনি সংস্থা, সেই আইনি সংস্থাকে 50 লক্ষ টাকা পাইয়ে দেওয়া হচ্ছে? আমি বলছি দেখুন, এই দুটো তো এই মামলার প্রেক্ষিতে এই নথিগুলো বাইরে আসছে বলে আমরা দেখাতে পারলাম, আমরা আপনাদের জানাতে পারলাম। কিন্তু পশ্চিমবঙ্গের কত সংস্থা এই কাণ্ড ঘটে থাকে আপনারা জানেন কিনা জানি না। মানে একটি নির্দিষ্ট সংস্থা আছে জেনেসিস, এই জেনেসিসে সমস্ত বিজ্ঞাপন, মানে তাদের দিয়ে তথ্য সংস্কৃতি দপ্তর বিজ্ঞাপন করাবে, সমস্ত আন্ডারটেকিংগুলোকে মৌখিকভাবে বলা আছে এই জেনেসিসকে বিজ্ঞাপন দিতে হবে। মানে জেনেসিস বিজ্ঞাপন নেবে, সেই বিজ্ঞাপন সংবাদ মাধ্যমে বেরোবে, তার যে কমিশন সেই জেনেসিস পাবে। এই জেনেসিসের সঙ্গে কার সম্পর্ক? এগুলো কোনোদিন, আমি বলছি সরকার না বদলালে কিন্তু এর বিচার কোনোদিন হবে না। 2026-এ এই মহিলাকে যদি নবান্ন থেকে সরানো না যায় তাহলে কিন্তু এই কোনো বিচার আগামী দিনে হবে না। সরকার বদলালে কিন্তু প্রত্যেককে ধরা পড়তে বাধ্য, আজ হোক কাল, কাল হোক পরশু। আমি তো দুটো নথি দিলাম। দেখুন, মোহনবাগান ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাবে ঢুকে বসে আছেন ভাইয়েরা, বিভিন্ন অ্যাথলেটিক সংস্থা, হকি ফেডারেশন, বিভিন্ন ক্লাব টাবগুলোতে ঢুকে বসে আছেন, কেউ আবার ক্লাব খুলে বসে আছেন। সেগুলো তো একটা দিক, কিন্তু ঘটনাটা হচ্ছে সরকারি সংস্থা। কে বিল্ডিং নির্মাণ করবেন? নির্দিষ্ট একটি সংস্থা পাবে, যে সংস্থার সঙ্গে একটি পরিবারের সম্পর্ক আছে। বাংলার দুর্নীতির মূল রুট হচ্ছে একটি পরিবার, কিন্তু আমি বলছি বাংলার দুর্নীতির মূল রুট হচ্ছে একটি পরিবার। সেই পরিবারের একটা দুটো নথি আপনাদের কাছে দেখালাম, নির্দিষ্ট জনস্বার্থ মামলা হয়েছে, সেই মামলার নিরিখে এই নথিগুলো কিন্তু সারফেসে এসছে। আমি বলছি একটা নতুন স্ক্যাম 837 কোটি টাকার, এবং দেখা যাক শেষ পর্যন্ত মহামান্য বিচারপতি সুজয় পাল তার বেঞ্চে শেষ পর্যন্ত কী রায় হয়। সব পক্ষকে এফিডেভিট দিতে বলা হয়েছে, আমাদের সেদিকে নজর থাকবে। আর আপনাদের প্রতিদিন নজর থাকুক বাংলার বার্তায়। আমরা যা এই পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতি যেগুলো সামনে আসবে, ফোরফ্রন্টে আসবে, সেগুলো আপনাদের কাছে নিয়ে আসবো। কিন্তু এই মুহূর্তে চলুন, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আমাকে তথ্যগুলো দিয়ে সাহায্য করেছেন। তিনি মামলাটা করেছেন, আমি যতটুকু খবর পেয়েছি। আমি তাঁর বক্তব্য জানতে চেয়েছিলাম, কি বলেছেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন। একটা স্বেচ্ছাসেবী সংস্থার কাছে কিছু মানুষ অভিযোগ করে এবং সেই অভিযোগগুলো দেখার পর তারা নিজে চমকে যায়। সত্যতা জানার জন্য একটা RTI করে। RTI মারফত তারা একটা অডিট রিপোর্ট পায় এবং সেই অডিট রিপোর্ট দেখার পর তারা চমকে যায়। তারা দেখে প্রায় 850 কোটি টাকার কাছাকাছি, মানে 820 সামথিং কোটি টাকার কাছাকাছি গোলমাল, মানে মিসইউজ হয়েছে, পাবলিক ফান্ড মিসইউজ হয়েছে। টেন্ডার ছাড়া কাজ দিয়ে দিয়েছে কয়েকশো কোটি কিছু লোককে, এক্সেস কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে নেপোটিজম হয়েছে, SC ST রুলস মানা হয়নি রিজার্ভেশনের ক্ষেত্রে, এবং আরও অনেক কিছু। ইনফ্যাক্ট যদি ছোটো ক্ষেত্রে বলি, 2 কোটি টাকার কম্পিউটার কিনেছে এরা কোনো টেন্ডার ছাড়া, 155 কোটি টাকা একটা সংস্থাকে কাজ দিয়েছে কোনো টেন্ডার ছাড়া, এরকম আরও ভুরি ভুরি অভিযোগ। প্রত্যেকটা নিয়ে বিভিন্ন জায়গায় এরা কমপ্লেন করে, কমপ্লেন করার পর কোনো পদক্ষেপ কেউ নেয়নি। আজকে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা ছিল, তার হিয়ারিং হয়েছে এবং কলকাতা হাইকোর্ট পুরো মামলাটি গ্রহণ করেছেন এবং প্রত্যেক কটা রেসপন্ডেন্টকে বলেছে এফিডেভিট ফাইল করার জন্য, পুজোর পর মামলাটির হিয়ারিং হবে। দাবি খুব সিম্পল, পাবলিক ফান্ড মিসইউজ হয়েছে, পাবলিক মানি মিসঅ্যাপ্রোপ্রিয়েট হয়েছে এবং তার জন্য এটা তদন্ত হওয়া উচিত CBI এবং EDকে দিয়ে। আপনারা অবাক হয়ে যাবেন, এই সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একটা লিগাল ল ফার্মকে দিয়ে মামলা করায় এবং তাদের মামলা করার জন্য 50 লক্ষ টাকা ফিস পেমেন্ট হয়, 50 লক্ষের একটু বেশি, সেখানে TDS পর্যন্ত কাটেনি। আর এই ম্যাকআউট, মানে যে ম্যাকআউটের বিরুদ্ধে এত অভিযোগ, যে ম্যাকআউটের বিরুদ্ধে 820 কোটি টাকার ওপর ডিফলকেশনের অভিযোগ, অ্যাপারেন্টলি নাম্বারটা আরও বাড়তে পারে, মানে অঙ্কটা আরও বাড়তে পারে। সেই ম্যাকআউট যদি দেখা হয়, তার অদ্ভুত জিনিস হচ্ছে, দেখবেন আপনারা এখানে বাবুন ব্যানার্জি এই ম্যাকআউটের অ্যাডভাইজার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছিল। তিনি 1 লক্ষ টাকা করে মাইনে তুলতেন। বিখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ, তিনিও 48,000 টাকা মাইনায় এখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন।
পিয়ারলেস হাসপাতালের বেশ কিছুজন ডাক্তার তারা কোনোদিন ওখানে যেতেন না, তারাও অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন। ইনফ্যাক্ট NIRF র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এরা ভুল তথ্য জমা করেছিল কেন্দ্র সরকারকে। এরকম বুড়ি বুড়ি অভিযোগ আছে। আমরা অপেক্ষা করছি এফিডেভিটটা আসুক, মামলার হিয়ারিং হবে এবং দাবি খুব সিম্পল, CBI এবং ED তদন্ত।